Dear student, Assalamu alaikum. Congratulations once again in our online class. This is the last class with you about conjunction. So I think you will be more attentive in this class, and I will finish discussing today the conjunction. So let us discuss. ইতিমধ্যেই তোমাদের তিন ধরনের কন্ডিশন সম্পর্কে আমি ধারণা দিয়েছি, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। এবং বিগত ক্লাসে আমরা ফার্স্ট কন্ডিশনের বিস্তারিত ব্যবহার আলোচনা করেছিলাম। এবার আসো সেকেন্ড কন্ডিশন, যেটা ইতিমধ্যেই তোমাদের ধারণা দিয়েছি। সেকেন্ড কন্ডিশন কাকে বলে? অর্থাৎ ইফ দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত হলে ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরের অংশে সাবজেক্টের পরে উইলের ফার্স্ট ফর্ম অথবা শ্যালের ফার্স্ট ফর্ম হিসেবে উড বসবে, ক্যানের ফার্স্ট ফর্ম হিসেবে কুড বসবে এবং মে এর ফার্স্ট ফর্ম হিসেবে মাইট বসবে। অর্থাৎ ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, পরের অংশের সাবজেক্টের পরে উড, কুড অথবা মাইট বসে এবং উড, কুড বা মাইটের পরে সর্বদাই মূল ভার্বের বেস ফর্ম বসে, কারণ আগেই বলেছি যে এগুলো হচ্ছে মডালস। সেরকমই আলোচনা আমাদের এখানে। আমরা রাইট ফর্ম অফ ভার্ব আকারে বা বিভিন্ন সময় যে প্রশ্ন হয় এরকম আসতে পারে, ইফ হি কেম আই, বাকি অংশ একটি ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকবে, সেই ভার্বের গো আছে। এখন আমাদের কি আছে? ইফ হি কেম, সেকেন্ড কন্ডিশন, ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে সাবজেক্টের পরে কি হবে? উড হবে অথবা কুড অথবা মাইট। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে ইফ হি কেম আই উড গো অথবা আই কুড গো অথবা আই মাইট গো। উড আই উড পাস ইফ হি ওয়ার্কড। তার মানে সবসময় ইফের পূর্বেই যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকবে, বিষয়টা কিন্তু এরকম নয়। অর্থাৎ পূর্বের কন্ডিশনাল যে অংশটুকু সেটুকু দেওয়া থাকতে পারে এবং টেন্সের অংশটুকু পরে দেওয়া থাকতে পারে, অথবা যে কোনো অংশেই ব্র্যাকেটের মধ্যে ভার্বটা মিসিং দেওয়া থাকতে পারে। যে অংশ দেওয়া থাকবে সেটাকে ক্লু হিসেবে ইউজ করে আমরা বাকিটা করব। ইফ আই হ্যাভ এ পেন আই উড রাইট। এখানে দেখো আই উড রাইট আছে, তাহলে উড কখন বসে আমরা ইতিমধ্যেই বলেছি, যদি পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কিন্তু আমাদের ব্র্যাকেটে হ্যাভ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সুতরাং আমাদের এই বাক্যের সঠিক উত্তরটা হবে ইফ আই হ্যাড আ পেন আই উড রাইট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা থার্ড কন্ডিশনে। যেটা আমরা বলেছিলাম যে থার্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশ, অর্থাৎ ইফের পূর্বে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স আর পরের অংশে সাবজেক্টের পরে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসবে। আর হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে তো সবসময় বাড়বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমাদের এখানেও যে কোনো একটি অংশ দেওয়া থাকবে, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স আকারে এটা আসতে পারে, রাইট ফর্ম অফ ভার্ব আকারে আসতে পারে, আবার কনজাংশনের যে বিভিন্ন ব্যবহার বা আইডেন্টিফিকেশন সেক্ষেত্রেও আসতে পারে। যেটাই থাকুক না কেন আমাদের মাথার মধ্যে রাখতে হবে ইফ যুক্ত অংশ কোন টেন্স আছে। যদি থাকে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে ধরতে হবে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানে হচ্ছে পরবর্তী অংশের সাবজেক্টে করে উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ বসবে এবং তারপরে V3 বসবে। যেমন আই উড হ্যাভ মেড, আমাদের অলরেডি কন্ডিশনের অংশটুকু দেওয়া আছে ইফ ইউ কাম, তাহলে এখানে কি আছে? উড হ্যাভ প্লাস V3 আছে, অবশ্যই থার্ড কন্ডিশন। তাহলে ইফ ইউ কামও হবে না, কেইমও হবে না, কি হবে? হ্যাড কাম। সুতরাং আমাদের সঠিকভাবে এটাকে লিখতে হবে। যদি রাইট ফর্ম অফ ভার্ব আসে তাহলে আমরা লিখব আই উড হ্যাভ মেড ইফ ইউ হ্যাড কাম। আর যদি কমপ্লিটিং আকার আসে তাহলে এইটুকু দেওয়া থাকবে, এইটুকু মিসিং। তোমাকে সঙ্গতিপূর্ণ এখানে একটা বাক্যাংশ বসাতে হবে, তবে শর্তটা অবশ্যই পূরণ করতে হবে উড হ্যাভ প্লাস V3-তে যেন থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা নট অনলি এবং বাট অলসো এর ব্যবহারটা দেখে নেব। নট অনলি থাকলে অবশ্যই তার সাথে রিলেটেড বাট অলসো বসবে, অথবা যদি বাট অলসোটা দেওয়া থাকে তার পূর্বে শূন্যস্থান থাকে, তাহলে তোমাদের নট অনলি ব্যবহার করতে হবে। যেমন নট অনলি হি বাট অলসো আই অ্যাম প্রেজেন্ট, এখানে একটা শূন্যস্থান দেওয়া থাকে, নট অনলি হি ড্যাশ আই অ্যাম প্রেজেন্ট বাট অলসো আই অ্যাম প্রেজেন্ট। এক্ষেত্রে অবশ্যই ভার্বটি বসবে পরের সাবজেক্ট অনুসারে। এরপরে আমরা আরও কিছু দেখব, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, লেস্ট ইত্যাদি দ্বারা উদ্দেশ্য বোঝায় লেস্ট এর ব্যবহারটা আমরা একটু দেখব। তবে একটা বিষয় খেয়াল রাখবে, দ্যাটও যা, সো দ্যাটও তা, ইন অর্ডার দ্যাটও একই। অর্থাৎ দ্যাটের রিপ্লেসমেন্টে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট ব্যবহার করে, তিনটি একই অর্থ প্রকাশ করে। লেস্ট মূলত পিছে ভয় হয় বা পাছে ভয় হয়, আশঙ্কা থাকে যাতে না, যদি না, এরকম অর্থ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। আনলেসের মতো লেস্ট দ্বারাও যদি দুটি বাক্যাংশ যুক্ত হয় তাহলে লেস্ট
যুক্ত বাক্যাংশকে কখনোই নেগেটিভ করা যাবে না, বা নট বা ন ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রে যদি লেস্টের পরে কোনো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট অনুসারে আমরা মাইট অথবা শুড ব্যবহার করব এবং ভার্বের বেস ব্যবহার করব। অর্থাৎ লেটের পরবর্তী সাবজেক্টটা যদি হয় সেকেন্ড পারসন, তাহলে আমরা তারপরে শুড ব্যবহার করব, মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কিন্তু লেটের পরে যদি সেকেন্ড পারসন না থেকে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, তাহলে আমরা মাইট ব্যবহার করব। তবে আধুনিক ইংলিশে অনেক জায়গায় সকল ক্ষেত্রেই আমরা দেখি শুড ব্যবহার হয়ে থাকে। অন্যথায় অর্থ প্রকাশ করে পারপোজ বা উদ্দেশ্য বোঝায় সাধারণত দুটির মধ্যে যে কোনো একটি বাক্যে শুড থাকলে তাদের মাঝে আমরা লেট ব্যবহার করব। যে ক্লজ নো বা নট ব্যবহৃত হয় না এবং অপর বাক্যে শুড বসলে লেস্ট বসে। ইতিমধ্যে এই কথাগুলো বলে দিয়েছি। যেমন ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। এখানে আমরা দেখছি লেস্ট আছে, পরবর্তী সাবজেক্ট হিসেবে সেকেন্ড পারসন আছে, আমরা এখানে শুড ব্যবহার করব। যদি আমাদের এখানে সেকেন্ড পারসন না থেকে ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকতো, যেমন আই ওয়ার্ক হার্ড লেস্ট আই মাইট, তখন শুড না ব্যবহার করে আমরা মাইট ব্যবহার করতাম, আই মাইট মিস দ্য ট্রেন। ওকে, এবার আমরা যে দ্যাট, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, তিনটি একই অর্থে প্রকাশ করে, আসলে একটা রিপ্লেসমেন্টে আরেকটা ব্যবহার করা যায়। দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এর মানে হচ্ছে যাতে অর্থ প্রকাশ করে, উদ্দেশ্য অথবা পারপোজ বোঝায়। এর গঠনটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এবং তারপরে টেন্স অনুসারে ক্যান অথবা মে অথবা কুড অথবা মাইট বসে। অর্থাৎ যদি দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট যুক্ত অংশ থাকে প্রেজেন্ট টেন্সে, তাহলে ক্যান অথবা মে বসবে। আর যদি উক্ত অংশ দেওয়া থাকে পাস্ট টেন্সে বা পাস্ট ইনিয়ে, সেক্ষেত্রে কুড অথবা মাইট বসবে। আর আমরা ইতিমধ্যেই জেনেছি যে উড, কুড, মাইট অথবা যে কোনো মডেল যদি থাকে তার পরবর্তীতে ভার্বের বেস ফর্ম বসবে। একটু খেয়াল করে একটা নোট, প্রথম অংশে প্রেজেন্ট হলে অপর অংশ ক্যান, যেটা বললাম, এবং প্রথম অংশ পাস্ট হলে অপর অংশ কুড অথবা মাইট বসে। হি ওয়ার্কস হার্ড, সো দ্যাটও ব্যবহার করতে পারি, ইন অর্ডার দ্যাটও ব্যবহার করতে, দ্যাটও ব্যবহার করতে পারি। এবার হি কি বসাবো? মে অথবা ক্যান। কেন আমরা এখানে মাইট অথবা কুড ব্যবহার করতে পারলাম না? কারণ এখানে আমাদের হি ওয়ার্কস আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। যদি এখানে ওয়ার্ক না থেকে নিচেরটা খেয়াল করো, হি ওয়ার্কড হার্ড, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরবর্তীতে কিন্তু আমরা এখানে মাইট অথবা কুড ব্যবহার করেছি। এখানে কিন্তু কোনো অবস্থাতে মে অথবা ক্যান ব্যবহার করা যাবে না। দ্যাট আরও কিছু অর্থে ব্যবহৃত হয়, এটা দেখো। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হলে দ্যাট প্লাস দ্বিতীয় অংশ পাস্ট পারফেক্ট হবে। অর্থাৎ দ্যাট দ্বারা যদি তোমার দুটি বাক্যাংশ যুক্ত হয়, দ্যাটের পূর্বে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স যদি কোনো সময়ের উল্লেখ না থাকে। কিন্তু অনেক ক্ষেত্রেই পূর্বের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলেও পরবর্তী অংশে যদি কোনো ভবিষ্যৎ নির্দেশ থাকে, তাহলে করেসপন্ডিং পাস্ট হবে। অর্থাৎ অতীতে কোনো ভবিষ্যতের উদ্ধৃতি দিয়ে তখন কথাটা বলবে। সেক্ষেত্রে অবশ্যই কিছু সিম্পটম বা চিহ্ন থাকবে, যেমন নেক্সট, দ্য ফলোয়িং, এই জাতীয় কিছু থাকতে পারে। যদি না থাকে, তাহলে দ্যাটের পূর্বের অংশ হবে পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। টেন্সে তো তোমরা এইগুলোর গঠন ইতিমধ্যে জেনে নিয়েছ। যেমন এখানে আরেকটি, হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। একটু খেয়াল কর, দ্যাটের পূর্বে সেইড আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে এবং কোনো সময়ের নির্দেশ এখানে নেই। না থাকার কারণে আমরা পাস্ট পারবে, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। কিন্তু যদি এরকম থাকে, হি সেইড দ্যাট হি ডান দ্য ওয়ার্ক বা যে কোনো একটা ভার্ব থাকতো এবং পরে থাকতো দ্য নেক্সট ডে, দ্য ফলোয়িং ডে, এরকম কিছু থাকতো, তখন কিন্তু হ্যাড ডান না লিখে আমরা কি লিখতে পারতাম বা লিখতাম? উড ডু লিখতাম। প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট দ্যাট, দ্বিতীয় অংশ যেটা এখানে সেই কথাটাই এখানে বলা হয়েছে। যেমন হি সেইড দ্যাট হি উড, এখানে ডান একটু মিস্টেক হয়েছে, ডু হবে, তোমরা এটা একটু খেয়াল রাখবে, ডান না হয়ে ডু হবে, এটা হচ্ছে স্লিপ অফ পেন। হি সেইড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক দ্য নেক্সট ডে। এই নেক্সট ডে থাকার কারণে আমাদের পূর্বে অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকছে এবং পরে আমাদের করেসপন্ডিং পাস্ট হয়ে গেছে, অর্থাৎ উইলের পাস্ট অংশে উড ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু ডু হবে। সো দ্যাটের ব্যবহার এতই দুর্বল যে, এরকম এতই শক্ত যে, এতই উঁচু যে, এরকম অর্থে ব্যবহৃত হয়। মূলত ইহা ইফেক্ট অথবা ফলাফল নির্দেশ করে। কনজাংশনে সো থাকলে অবশ্যই তার সাথে দ্যাট, অথবা দ্যাট থাকলে তারপরে কি করতে হবে? সো ব্যবহার করতে হবে। সো সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসলে পরবর্তী বাক্যের পূর্বে দ্যাট বসে।
যেমন সো উইক, সো পোর, সো রিচ এরকম যদি থাকে পরবর্তী অংশে পরে কী বসবে, দ্যাট বসে। যেমন একটি গঠন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ দ্যাট প্লাস দ্বিতীয় বাক্য। এরকম সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা মে নট অথবা কুড নট অথবা মাইট নট প্লাস ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট টেন্স হলে ক্যান অথবা মে, ইতিমধ্যেই বলে দিয়েছি। পাস্ট টেন্সের ক্ষেত্রে কুড অথবা মাইট বসবে। এটা অবশ্যই চোখ কান খোলা রেখে তোমাদের ব্যবহার করতে হবে। এবার আমরা দো অথবা অলদো ব্যবহার করি যদিও অর্থ প্রকাশ করার জন্য দো অথবা অলদো বসে। তাহলে দো অর্থ কী আর অলদো অর্থ কী? দো এবং অলদো এই দুটোর মধ্যে বেসিক্যালি কোনো অর্থের পার্থক্য নেই, একটার পরিবর্তে আর একটা ব্যবহার করা যায়। বাক্যটি দ্বারা যদি যদিও ভাব প্রকাশ পায় তবে দো অথবা অলদো হবে। দুটি বিপরীত সূচক বাক্য থাকলে যেটি কারণ তার পূর্বে বসবে দো অথবা অলদো। যেমন দো অথবা অলদো যদিও অর্থে বাক্যের প্রথমে অথবা মাঝেও বসতে পারে। বিষয়টা কিন্তু এরকম না যে সবসময় মাঝে বসাতে হবে অথবা সবসময় প্রথমে বসাতে হবে। আমাদের দেখতে হবে যে কারণ বাক্য কোনটি। সেই কারণ বাক্যের ক্ষেত্রে ওটাকে যুক্ত করার জন্য বাক্যের শুরুতেও দো বসতে পারে, অলদো বসতে পারে, অথবা মাঝেও দো বা অলদো বসতে পারে। এখানে গঠন দেওয়া আছে যে দো অথবা অলদো কারণযুক্ত বাক্য প্লাস দ্বিতীয় বাক্যাংশ। আবার দ্বিতীয় বাক্যাংশ আগে লিখে আমরা দো অথবা অলদো প্লাস কারণযুক্ত বাক্য লিখতে পারি। যেমন দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। আবার আমরা যদি এভাবে লিখি এটাকে হি ইজ পোর দো হি ইজ অনেস্ট দো হি ইজ পোর, তার মানে এই দোকে তখন আমরা মাঝখানে ব্যবহার করতে পারবো। অ্যাজ ইফ অ্যাজ দো এর ব্যবহার যেন অর্থ প্রকাশ করে, এটা অনেকটাই আনরিয়াল পাস্ট বা অবাস্তব জিনিসকে প্রকাশ করার জন্য অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসে। অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা যদি দুটি বাক্যাংশ যুক্ত হয়, অ্যাজ ইফ যুক্ত অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তাহলে পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যুক্ত অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, সেটা অ্যাজ ইফ এবং অ্যাজ দো দ্বারা যদি দুটি বাক্যাংশ যুক্ত হয় সেক্ষেত্রে যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে সেক্ষেত্রে সাবজেক্ট যাই থাকুক না কেন, যে পার্সনেই থাকুক না কেন, বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ওয়ার বসবে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই হ্যাড প্লাস বি ভার্বে বিন ভি3 বসবে। কেন এরকমটি হয়? এরকমটি হয় অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা এমন দুটি বাক্যাংশ যা বাস্তবে ঘটা সম্ভব নয়, অবাস্তব বা আনরিয়াল পাস্টের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার একটু নো সুনার ডট ডট দেন, হার্ডলি হ্যাড, বিফোর, স্কার্সলি, অর্থাৎ নো সুনার থাকলে তার সাথে দেন বসবে, হার্ডলি থাকলে তার সাথে বিফোর বসবে, স্কার্সলির সাথে হোয়েন বসবে। এক্ষেত্রে নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি ফর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস ডট ডট দিয়ে বাক্যাংশ যে অংশটুকু থাকবে সেটুকু প্লাস দিয়ে দেন। এক্ষেত্রে সাধারণত নো সুনার অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে অনেক সময় বসে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যটা কমা দ্বারা যুক্ত হয়, এবং যখনই অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা নো সুনার হ্যাড বা এগুলো ব্যবহার করবো তখন তার পরিবর্তে দেন ব্যবহার হয়। কেন দেন ব্যবহৃত হয়? অ্যাকচুয়ালি দেনটা ব্যবহৃত হয় কম্প্যারিজন করার জন্য, তুলনা করার জন্য। যেহেতু আমাদের বলছে নো সুনার, তার মানে সুন অ্যাডভার্বটার কম্পারেটিভ ফর্ম হয়েছে সুনার। যেহেতু কম্পারেটিভ ফর্ম, আর আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির শর্তই হচ্ছে তাকে যুক্ত করার জন্য দেন ব্যবহার করতে হবে। সুতরাং এখানে সুনারের কারণে এখানে কি হবে? দেন হবে। বাট যখন আমরা নো সুনার জায়গায় অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করি তখন কিন্তু সুন হয়ে যায়, পজিটিভ ডিগ্রি হয়ে যায়, তখন দেনটা উঠে যায়, আমরা একটি কমা ব্যবহার করে থাকি। অনুরূপভাবে এগুলো। এবার অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার ইহা মাত্রই অর্থ প্রকাশ করে। এই মাত্র বা যেই মাত্র, যখনই, এরকম অর্থ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ প্লাস প্রথম অংশ হবে পাস্ট ইনডিফিনিট এবং দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তার মানে অ্যাজ সুন অ্যাজ দ্বারা যদি দুটি বাক্যাংশ যুক্ত হয় তাহলে পূর্বের অংশ হবে পাস্ট ইনডিফিনিট এবং পরের অংশও হবে পাস্ট ইনডিফিনিট, উভয় ক্লজই একই টেন্স হবে। বাট নো সুনার হ্যাড দ্বারা বা এগুলো দ্বারা যদি দুটি বাক্যাংশ যুক্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু নো সুনার যুক্ত অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে নো সুনার দ্বারা যুক্ত হলে পূর্বে অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট, কিন্তু অ্যাজ সুন অ্যাজ দ্বারা যুক্ত হলে উভয় অংশই পাস্ট ইনডিফিনিট। যেমন অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্ট এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ, তাহলে আমরা যদি দুইটা অংশের রাইট ফর্ম অফ ভার্ব অনুসারে লিখি, বাক্যটাকে কারেক্টলি লিখি, তাহলে আমাদের উত্তরটা হবে অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্ট এন্টার্ড, যদি অ্যাজ সুন অ্যাজ আছে এন্টার্ড দ্য ক্লাস দ্য স্টুডেন্টস
এখানে অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার হওয়ার কথা ছিল, যাই হোক এটা স্লিপ অফ পেন। অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস দ্য স্টুডেন্টস স্টুড আপ। কিন্তু যদি অ্যাজ সুন অ্যাজ না থেকে এখানে কি থাকতো, নো সুনার হ্যাড থাকতো, তাহলে কিন্তু নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার্ড, এইটা হয়ে যেত পাস্ট পারফেক্ট টেন্স, পরে দ্য স্টুডেন্টস স্টুড আপ। যদিও এন্টারের পাস্ট ফর্ম যা পাস্ট পার্টিসিপল ফর্ম তা, কিন্তু তখন একটি বাড়তি কি বসতো, এখানে হ্যাড বসতো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অ্যাজ ডট ডট অ্যাজ এবং সো ডট ডট অ্যাজ এর ব্যবহার শিখব। এটা আমরা অনেক সময় কম্প্যারিজন অফ ডিগ্রি অথবা ডিগ্রির যে তুলনা সেক্ষেত্রে ব্যবহার দেখে থাকি, বিশেষ করে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাজ ডট ডট অ্যাজ এবং সো ডট ডট অ্যাজ ব্যবহৃত হয়। এখানে ডট ডটের মাঝখানে সাধারণত একটি অ্যাজেক্টিভ বসে। অ্যাজ ডট ডট অ্যাজ এটা হ্যাবোধক বাক্যেও বসে, আবার নাবোধক বাক্যেও বসে। কিন্তু সো ডট ডট অ্যাজ এটা শুধুই মাত্র নাবোধক বাক্যে বসে। তার মানে বাক্যে যদি সো ডট ডট অ্যাজ থাকে ওই বাক্য নেগেটিভ ভিন্ন আর অন্য কিছু হতে পারবে না। কীরকম, যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ আই, এভাবেও আমরা বলতে পারি, অথবা নেগেটিভ করে যদি হি ইজ নট অ্যাজ টল অ্যাজ আই এটাও লিখতে পারি। কিন্তু আমি কখনোই বলতে পারবো না হি ইজ সো টল অ্যাজ আই, বেটার লিখতে হবে বরং হি ইজ নট সো টল অ্যাজ আই। এখানে আরও কিছু ব্যবহার তুলনা কম্পারি করতে দুটি একই জাতীয়, ইতিমধ্যে এই কথাগুলো বলেছি। যেমন করিম ইজ নট সো ব্যাড অ্যাজ ইউ, এখানে যেহেতু সো ব্যবহার করেছে এই কারণে নেগেটিভ করেছে নট। এখানে একটি খেয়াল করো, করিম ইজ অ্যাজ টল অ্যাজ রহিম, এখানে যেহেতু অ্যাফার্মেটিভ তাই অ্যাজ ব্যবহার করেছে, তবে অ্যাজ নেগেটিভ বাক্যেও ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে আমরা সো এর জায়গায় অ্যাজও ব্যবহার করতে পারতাম। কীরকম, করিম ইজ নট সো ব্যাড অ্যাজ ইউ। তুলনা বোঝাতে কম্পারেটিভ বাক্যে সাধারণত দেন বসে। আমরা ইতিমধ্যেই দেন নিয়ে আলোচনা করেছি যে যখন তুলনা করবে তো এবং কম্পেয়ার এক দুইয়ের মধ্যে বা দুইয়ের অধিকের মধ্যে কি অসম তুলনা বোঝাবে তখন দেন বসবে। যেমন করিম ইজ টলার দেন রহিম, করিম এবং রহিমের মধ্যে কি কম বেশি আছে, দেন বসেছে। এরপরে আমরা একটু দেখব আদারওয়াইজ, অন্যথায় অর্থে ব্যবহৃত হয়, ইহা অ এর পরিবর্তে ব্যবহৃত হয়। আদারওয়াইজ খুবই প্রচলিত, বিশেষ করে স্পোকেন ইংলিশে কথা প্রসঙ্গে আমরা অনেক ব্যবহার এটা করে থাকি। তুমি যদি এরকম কিছু শব্দ তোমাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করো তাহলে তোমার ভাষাটা অনেক স্ট্যান্ডার্ড হবে এবং তুমি নিজেও স্মার্ট হয়ে যাবে। যেমন ট্রাই হার্ড আদারওয়াইজ ইউ উইল ফেল, আমরা আদারওয়াইজের জায়গায় অরও ব্যবহার করতে পারি, তার মানে অরের পরিবর্তে আদারওয়াইজ ব্যবহার করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, যেটা বলেছিলাম তোমাদেরকে যে কোরিলেটিভ কনজাংশন সবসময় জোড়ায় জোড়ায় ব্যবহৃত হয়, এরকম জোড়ায় জোড়ায় ব্যবহৃত কিছু কোরিলেটিভ কনজাংশন এর তালিকা এবং কয়েকটি এক্সাম্পল এখানে তুলে ধরা হলো। যেমন অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, তারপরে তোমার দ্য সেম ডট ডট অ্যাজ, বোথ ডট ডট and either dot dot or, neither dot dot nor, not only dot dot but also, scarcely dot dot when, hardly dot dot before, though dot dot yet, rather dot dot then। তোমরা এটা একটু মুখস্থ করে নেবে। অনেক সময় এই ক্ষেত্রে দেখা যায় যে একটা অংশ দেওয়া থাকে আর একটা অংশ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়, সেক্ষেত্রে এই তালিকাটা মুখস্থ করা কিন্তু খুব কঠিন বিষয় নয়। যেমন হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই, নো সুনার হ্যাড আই গন দেন হি কেম, সুনার আছে দেন কম্পারেটিভ, পজিটিভ আছে অ্যাজ ডট ডট অ্যাজ, বোথ করিম, বোথ আছে অবশ্যই করিম, আর গুড ফ্রেন্ডস আইদার হি অর, আইদার থাকলেই অর বসবে অথবা আই অর থাকলে আইদার বসতো, নাইদার ইউ নর আই অ্যাম প্রেজেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো যেগুলোকে আমরা বলেছিলাম যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার, তার কিছু ব্যবহার দেখব। হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই, ওয়েদার, হোয়ারএস কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। যেমন হোয়ার, হোয়াই, ওয়েদার, হাউ, হোয়ারএস, হোয়েনেভার, হোয়াটএভার, এরা সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে বসে প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে কনজাংশন রূপে ব্যবহৃত হয়। তার মানে এগুলো দ্বারা যদি কোনো ক্লজ যুক্ত হয়, শুরু হয়, তাহলে অবশ্যই সেটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা কথা মনে রাখবে যে যদি কোনো বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে ওই বাক্যটা কিন্তু কি একটি কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি দুটি প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে বিস্তারিত আলোচনা করব। এরা তখনই কনজাংশন হবে যখন এদের পূর্বে কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে না এবং এরা পৃথক দুটি ক্লজকে যুক্ত করবে। তোমরা ইতিমধ্যেই প্রোনাউন চ্যাপ্টারে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে অবগত হয়েছ। আমি প্রোনাউনের মধ্যে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম অ্যান্টিসিডেন্ট মানে কি, অ্যান্টি মানে পূর্বে আর সিডেন্ট মানে গমন করছে। সুতরাং যে রিলেটিভ ওয়ার্ডগুলো স্পেশালি ডাব্লিউএস ওয়ার্ড এবং আরও কিছু রিলেটিভ ওয়ার্ড আছে তাদের পূর্বে যে নাউন অথবা প্রোনাউন গমন করে এবং নাউন বা প্রোনাউন দ্বারা যদি ওই ডাব্লিউএস ওয়ার্ডকে নির্দেশ করে তাহলে ওই নাউন বা প্রোনাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট।
যখন এদের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকবে তখনই এরা কনজাংশন, যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলে কিন্তু এরা কনজাংশন হিসেবে ব্যবহৃত হতে পারবে না। সরি, অ্যান্টিসিডেন্ট যদি থাকে তাহলে তারা কনজাংশন হবে না। তার মানে অ্যান্টিসিডেন্ট ছাড়া যখন এগুলো বসবে তখনই এরা কনজাংশন। আমি আরেকটু কারেক্ট করে বলছি, যদি অ্যান্টিসিডেন্ট না থাকে তাহলেই এগুলো কনজাংশন, আর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এগুলা কনজাংশন হবে না, তখন তার রিলেটিভ অ্যাডভার্ব হবে। রিলেটিভ অ্যাডভার্ব হবে। যেমন ইউ মে গো হোয়ার ইউ লাইক, এই হোয়ার এর পূর্বে কোনো নাউনও নাই, প্রোনাউনও নাই, তার মানে অ্যান্টিসিডেন্ট নাই, তাহলে এটা কি? একটি কনজাংশন। কিন্তু যদি এখানে একটি নাউন অথবা প্রোনাউন থাকতো এবং সেই নাউন অথবা প্রোনাউনটা এই হোয়ারকে নির্দেশ করতো, তাহলে এটাকে আমরা তখন কনজাংশন না বলে বলতাম কি? রিলেটিভ অ্যাডভার্ব। নো ওয়ান কুড ফাইন্ড আউট হোয়ার দ্য রক ওয়াজ লাইং হিড। এখানে দেখো হোয়ারের পূর্বে কোনো নাউন বা প্রোনাউন নেই, অ্যান্টিসিডেন্ট নেই। অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলেই শুধুমাত্র এগুলো কি? কনজাংশন হবে। হোয়াই কেন অর্থে ব্যবহৃত হয়? দে কুড নট টেল হোয়াই দে ওয়ার ফাইন্ড। প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে অর্থে হাউ বসে দেখো, আই উইশ টু নো হাউ দ্য সিক ম্যান ইজ টুডে, যে আমার জানতে ইচ্ছে করে যে আজকে সেই অসুস্থ লোকটি কেমন আছে, বা কিভাবে, এরকম কেমন অর্থেও ব্যবহৃত হয়। ওয়েদার যদি অর্থে ব্যবহৃত হয়, এটা অনেকটাই ইফের মতো কাজ করে। ইফ এর বিকল্প হিসেবে আমরা ওয়েদার ব্যবহার করি, বিশেষ করে আমরা যখন ন্যারেশন করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনজাংশন ব্যবহার করি, সেই কনজাংশনের ক্ষেত্রে আমরা যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হয়, সেক্ষেত্রে ইফ অথবা ওয়েদার ব্যবহার করে থাকি। হতেও পারে, নাও হতে পারে, এরূপ অর্থ বোঝানোর জন্যই ওয়েদার ব্যবহৃত হয়। ন্যারেশনের কথাই তোমাদের বললাম, যেমন আই উইশ টু নো ওয়েদার শি উইল কাম অর নট, আই আস্কড ওয়েদার ইফ হি উড গো অর নট। যে আমার জানতে ইচ্ছে করে সে আসবে কি না। হি ইজ রিচ হোয়ারএস, এবার হোয়ারএসের ব্যবহার যেখানেই অর্থে হোয়ারএস বসে। হোয়ার মানে আমরা যেখানে বুঝি, আবার যেখানেই এরকম অর্থ প্রকাশ করার জন্য একটু জোর দেওয়ার জন্য হোয়ারএস বসে। আবার হোয়াট এভার যাই হোক অর্থে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বিষয়গুলো আমরা একটু ফাস্ট করছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য যাই হোক, হোয়াট এভার মে হ্যাপেন আই উইল হেল্প ইউ। হোয়ার যেই অর্থ যেই হোক অর্থ ব্যবহৃত হয়। হোয়ার এভার ইউ মে বি আই ক্যান নট অ্যালাউ ইউ হিয়ার, তুমি যাই হও না কেন বা হু এভার যাই হও না কেন, আমি তোমাকে এখানে অ্যালাউ করব না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কনজাংশন চ্যাপ্টারটি উপভোগ করেছো। অ্যাকচুয়ালি কনজাংশন অনেক ভাস্ট আলোচনা, বিস্তার আলোচনা, যার কারণেই আমাদেরকে একটু ফাস্ট করতে হয়েছে। তবে এই কনজাংশন তোমরা আরও ভালোভাবে স্টাডি করবে, ভিডিওগুলো বারবার দেখবে, বইয়ের মধ্যে যে লেখা আছে সেগুলো বারবার পড়বে, পাশাপাশি যখন ক্লাস হবে তখন সেখান থেকে ধারণা নেবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স আলোচনা হবে সেখান থেকে ধারণা নেবে, তাহলেই তোমরা কনজাংশনকে পুরোপুরি রপ্ত করতে পারবে। আর কনজাংশন রপ্ত করলে গ্রামাটিক্যাল অনেক বিষয় সম্পর্কে তুমি অবগত করতে পারবে। সুতরাং তোমাদের কনজাংশন যদি ভালো লাগে অথবা আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। সেই শুভকামনায় সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।